ওয়েলকাম স্টুডেন্ট, আমি কোয়েল ঘোষ, তোমাদের এনভায়রনমেন্ট স্টাডির এডুকেটর। দেখো, আজকে তোমাদের আমি যে ব্যাপারটা বলছি তোমরা সবাই জানো যে তোমাদের টেটের সিলেবাস এবং গাইডলাইন সেটা ওপেন হয়ে গেছে। এবং যেটা বলার, তোমাদের এক্সামিনেশন ডেট হচ্ছে 11ই ডিসেম্বর। টাইমিং থাকবে 12টা থেকে 2:30। আর এটা তোমরা সবাই জানো যে পরীক্ষার কত নম্বর প্রশ্ন, কত কি মান, সবই তোমরা জানো। তাও আমি আরেকবার বলে দিই যে 150 নাম্বারে পরীক্ষা হবে। স্যার কালকে অবশ্যই তোমাদের বলেছেন যে কীরকমভাবে নাম্বার ডিভিশন হবে, কোন সাবজেক্টে কতটা নাম্বার, প্রত্যেকটাতেই 30 করে করে আছে, তোমরা সবটাই জানো। আদারওয়াইজ গাইডলাইনটা স্যার তোমাদেরকে খুব সুন্দর করে বলেছেন। আমার পার্ট যেটা এনভায়রনমেন্ট, সেই জায়গাটা আমি তোমাদেরকে একটু ডিসকাস করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং তোমরা কিন্তু মানে হয়তো গাইডলাইনটা আমরা পেয়েছি কালকেই, কিন্তু তোমাদের ফলো করা হচ্ছে কিন্তু এই গাইডলাইন অনুযায়ী। তার কারণ তোমরা ক্লাসগুলো যেগুলো পড়িয়েছি, তোমরা এই গাইডলাইনটার মধ্যে যখন সিলেবাসটা দেখতে পাবে, তোমরা মনে হবে না যে কোনো কিছু এক্সট্রা বা সিলেবাস বহির্ভূত কিছু পড়ানো হয়েছে। সিলেবাস ইনক্লুডেড জিনিসই পড়ানো হয়েছে, তোমরা সেইগুলোই পড়েছো। দেখো, আগামী যে ক্লাসগুলো আনবো সেগুলো এর মধ্যেই পড়েছো বা পড়বে। দেখো, তোমাদের আমি একটুখানি স্পেসিফিক এনভায়রনমেন্টের সিলেবাসটা নিয়ে একটু বলছি। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে একটু পেডাগগি পড়তে হবে, এটা তো ইম্পর্টেন্ট, কি আর করা যাবে, আছে যখন একটু পড়তে হবে। দেখো, এনভায়রনমেন্ট স্টাডিজে আমি যেটা দেখেছি, মোটামুটি 15টা কোশ্চেন কোথা থেকে আসবে বলে দিয়েছে, কন্টেন্টের যে মূল বিষয় সেখান থেকে, যার মধ্যে ফিজিক্যাল আর সোশ্যাল এনভায়রনমেন্ট থাকবে, ফিজিক্যাল আর সোশ্যাল এনভায়রনমেন্ট রিলেটেড কিছু টপিক থাকবে। এছাড়া জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, মানে ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলকে একটু জেনে যেতে হবে। মানে ইন্ডিয়ার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট লোকেশনটা কতটা, ইন্ডিয়ার নর্থ সাউথকে যোগ করলে কত কিলোমিটার, ইস্ট ওয়েস্টকে যোগ করলে কত কিলোমিটার, ইন্ডিয়াকে কোন বাউন্ডারিগুলো কোন দেশ থেকে ইন্ডিয়াকে পৃথক করেছে। তারপর হচ্ছে ধরো ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল লোকেশনে ল্যাটলং কত, ল্যাটিটিউড লংটিটিউড কত, ইন্ডিয়ার মাঝখান দিয়ে যে আমাদের কর্কট ক্রান্তি রেখা গেছে সেটা কটা স্টেটকে টাচ করেছে, কোন স্টেটগুলোকে টাচ করেনি। এই রকম ভাবে ওভারঅল ইন্ডিয়াকে কিন্তু একটু তোমাদের পড়াশোনা করে জানতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলেরও সেম, ওয়েস্ট বেঙ্গলের লোকেশন, ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে কোথায় কোথায় কর্কট ক্রান্তি রেখা গেছে, তার আশেপাশে কি আছে, নর্দার্ন ইস্টার্ন বাউন্ডারি কি, ওয়েস্ট বেঙ্গলের একদম ওয়েস্টার্ন মোস্ট বাউন্ডারি কি, ইস্টার্ন মোস্ট বাউন্ডারি কি। এছাড়াও ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল কিছু ওভারঅল বিষয়ও জানতে হবে। মানে ধরো ইন্ডিয়াতে কোন কোন পাহাড়গুলো আছে, কোন ড্যাম আছে, তারপর ধরো হিমালয়ের এক্সটেনশনটা কেমন আছে, মেন মেন কি রিভার আছে, কি কি ইন্ডাস্ট্রি আছে, কি কি আমাদের এগ্রিকালচার হয়, সয়েল কিরম ধরনের, ওভারঅল একটা আইডিয়া নিয়ে যেতে হবে, যাতে প্রশ্ন পরীক্ষা হলে যাই দিক না কেন গোল্লা পাকাতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তাই, যা যা ওয়েস্ট বেঙ্গলে আছে, ইন্ডাস্ট্রি বলো, তারপর ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের লোকেশন বলো, ওয়েস্ট বেঙ্গলে কি কি ওই ন্যাশনাল ফরেস্ট বলো, রিজার্ভ ফরেস্ট বলো, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ জোন বলো, এই জায়গাগুলো কিন্তু ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলকে পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গলে কি কি ড্যাম আছে, ইন্ডিয়ায় কি কি ড্যাম আছে, ওয়েস্ট বেঙ্গলের মেন রিভারগুলো কি, ইস্টার্ন ওয়েস্টার্ন মোস্টে কোন রিভার আছে, এই জায়গাগুলো কিন্তু ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলের একটা ওভারঅল ছোট্ট আলোচনা করে ব্রিফটা কিন্তু জেনে যেতে হবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই পারে। যেহেতু এখানে বলে দিয়েছে জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, তো ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সেই জিওগ্রাফিক্যাল লোকেশন কোনো পাহাড়েরও চাইতে পারে, কোনো পর্বতেরও চাইতে পারে, কোনো নদীরও চাইতে পারে, কোনো স্টেটেরও চাইতে পারে, কোনো ন্যাশনাল পার্কেরও চাইতে পারে, ড্যামেরও চাইতে পারে। এই জন্য এই জায়গাটা ওভারঅল ভাবে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু একটু চোখে পড়াশোনা করে যেতে হবে। এরপরে বলেছে এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট, দেখবে আমি পড়াবো বা কিছু ক্লাসে করিয়েওছি, এই যে প্রকল্পগুলো আছে না, ধরো সাইলেন্ট ভ্যালি, তারপর ধরো নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো, তারপর ধরো হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, এইরকম অনেক আছে, সেই হিস্টোরিক্যাল ইভেন্টগুলোকে কিন্তু পড়তে হবে। ফুড শেল্টার ক্লথ ট্রাভেল, এটা একটা সেপারেট পার্ট, এই পার্টটাকেও পড়ে তৈরি করতে হবে। এখান থেকে একটু রিডিং পড়লে এই জায়গাটা তৈরি হয়ে যাবে, খুব বেশি যে এটার জন্য হার্ডওয়ার্ক করতে হবে তা নয়। বোঝার টপিক হচ্ছে আবার এইটা, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, ফুড চেন, ইকোলজি
ইকোসিস্টেম, ফুড চেন, এটা অনেকেই পড়েছো ছোটবেলায়, যারা জিওগ্রাফি নিয়ে পড়েছো তারা পরবর্তীতেও পড়েছো। এবার এনভায়রনমেন্টেও এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমি স্টার দিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে ইকোলজি কি, ইকোসিস্টেম কি, বিভিন্ন ইকোসিস্টেম হয়, যেরকম ডেজার্ট এরিয়ার একটা ইকোসিস্টেম হয়, তারপর পুকুরের একটা ইকোসিস্টেম হয়, আমাদের নদীর একটা ইকোসিস্টেম হয়, সমুদ্রের একটা ইকোসিস্টেম হয়, এমনকি আমরা যে বাড়িতে অ্যাকোরিয়াম করি সে অ্যাকোরিয়ামের একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম হয়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে কিন্তু একটু ইকোসিস্টেম, ফুড চেন, ফুড ওয়েব, তারপর খাদ্য পিরামিড, এইগুলো কিন্তু একটু পড়ে যেতে হবে। অ্যাটমসফিয়ার, ল্যান্ড অ্যান্ড ওয়াটার। অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের পড়তে হবে বায়ুতে কি কি পদার্থের কম্পোনেন্টগুলো আছে সেইগুলো জানতে হবে। এছাড়া আমাদের অ্যাটমসফিয়ারিক লেয়ার, এই যে আর্থের সাপেক্ষে যে লেয়ারগুলো সেইগুলো আমাদের জানতে হবে। এবং ল্যান্ড আর ওয়াটার সম্বন্ধেও একটু আইডিয়া নিয়ে যেতে হবে, যে কোনটা মহাদেশ, কোনটা মহাসাগর, তার নিচে কি পাত, এইরকম জাতীয় কিছু জিনিসগুলো কিন্তু এখানে বেসিক জিনিস পড়তে হবে। এনভায়রনমেন্টাল পলিউশন, এইটা হচ্ছে এনভায়রনমেন্টের একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট, যে এনভায়রনমেন্টে পলিউশন হচ্ছে, এবং এই পলিউশন শুধুমাত্র অল্প একটু পলিউশন না, জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, তারপর কীটনাশক দূষণ, বজ্রবস্তুর থেকে দূষণ আসছে, তেজস্ক্রিয় দূষণ আসছে, এরকম প্রচুর দূষণ আছে যেগুলো আমাদের কিন্তু কভার করে পড়তে হবে এনভায়রনমেন্ট পলিউশনে। শুধু জল, মৃত্তিকা, বায়ু পড়লে হবে না, শব্দ দূষণ সবই কিন্তু দূষণ করছে। প্ল্যান্ট, এনিম্যাল অ্যান্ড বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি হচ্ছে জীববৈচিত্র্য, এটাও কিন্তু পড়তে হবে। যেরকম বায়োডাইভার্সিটি অনেক হয়, যেরকম ক্রান্তীয় অরণ্য অঞ্চলের এক ধরনের বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, তুন্দ্রা অঞ্চলের এক ধরনের বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য, ডেজার্ট এরিয়া বা মরু অঞ্চলের এক ধরনের বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, সেগুলোকে কিন্তু একটু পড়ে যেতে হবে। বুঝতে পেরেছো? ধরো ম্যানগ্রোভ অঞ্চলের এক ধরনের বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, ম্যানগ্রোভে আমি ধরো লবণাম্ব উদ্ভিদ পাবো, আমি ডেজার্টে ধরো ক্যাকটাস, ফণিমনসা পাবো, কিন্তু আমি যদি আবার রেন ফরেস্টে যাই, ক্রান্তীয় অরণ্য অঞ্চলে যাই, সেখানে আবার আমি দেখবো চিরহরিৎ গাছ। তাহলে সেই জিনিসগুলো তো আমার তফাৎ আসছে। তুন্দ্রা অঞ্চলে গেলে দেখবো পাইন ফার। তাহলে এক এক জায়গায় এক এক ধরনের এনভায়রনমেন্ট, এক এক ধরনের ক্লাইমেটের জন্য সেখানে এক এক ধরনের জীববৈচিত্র্য আমরা দেখতে পাবো। সেইটাই কিন্তু এখানে বায়োডাইভার্সিটির মধ্যে পড়তে হবে, যে বায়োডাইভার্সিটি কাকে বলে, বায়োডাইভার্সিটি হটস্পট জোনগুলো কি কি, বর্তমানে ভারতে কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট জোন আছে, এছাড়া বায়োডাইভার্সিটির বিভিন্ন টাইপগুলো, ভারতে প্রত্যেকটা টাইপই দেখতে পাবে। ভারত এই জন্যই এত বৈচিত্র্যময় দেশ। প্লান্টস, এনিম্যাল, এগুলো তো পড়তেই হবে, কারণ প্লান্ট আর এনিম্যাল নিয়েই তো ডাইভার্সিটি। ন্যাচারাল রিসোর্স, আমাদের যে প্রাকৃতিক যে সম্পদগুলো সেগুলো আমাদের পড়তে হবে। প্রাকৃতিক সম্পদের মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই পাই, খনিতে যেগুলো সঞ্চিত আছে সেগুলোও কিন্তু প্রাকৃতিক সম্পদ। এছাড়া অরণ্য, মৎস্য, সমুদ্রের জল, নদীর জল সবই প্রাকৃতিক সম্পদ, সেই সম্বন্ধে একটা ছোট্ট আইডিয়া আমাদের নিতে হবে। ফ্যামিলি, ফ্রেন্ডস, এই জায়গাটা একটু রিডিং পড়ে একটু জাস্ট নিজের কনসেপ্ট ক্লিয়ার করা, এখানে খুব বেশি ডিটেল পড়া বা হার্ডওয়ার্কের মতো জায়গা নেই। এই যে ওয়েস্ট আর ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমি ক্লাসে যারা আমাদের কাছে পড়াশোনা করে সেই সমস্ত স্টুডেন্টদের আমি পড়িয়েছি, এবং আগামী দিনেও যারা আসবে তাদেরকেও পড়াবো। ওয়েস্ট আর ওয়েস্ট ম্যানেজমেন্টটা ভীষণভাবে জানতে হয়, কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করব, কিভাবে রিসাইক্লিং করব, কিভাবে কোনটাকে কিভাবে অল্টারনেটিভ ইউজ করব, এই জিনিসগুলো কিন্তু ভালো করে তৈরি করতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। গ্লোবাল এনভায়রনমেন্ট ইস্যু, এর মধ্যে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট, তারপর কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, ওজোন লেয়ার ডিপ্লেশন, এই জিনিসগুলো, অ্যাসিড রেন, এইগুলো তো পড়তেই হবে, এখান থেকে আসবেই প্রশ্ন। এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, এনভায়রনমেন্টের ফলে যে মানুষের হেলথ ডিজিজগুলো হচ্ছে, এক্ষেত্রে কি করতে হবে বলো তো? এই যে ধরো জল দূষণে আমরা জলটা খাচ্ছি, তার ফলে আমাদের টাইফয়েড হচ্ছে, কলেরা হচ্ছে, তাহলে সেগুলোর জন্য তো এক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো তো বিভিন্ন কাজ করছে। এক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া, কোন ভাইরাসের জন্য আমাদের শরীরের কি কি ধরনের হেলথ ডিজিজ হচ্ছে, সেই জায়গাটার উপর কিন্তু এইখানে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং আমাদের হেলথ যেহেতু বলেছে, কোন ধরনের খাবার খেলে আমরা নিউট্রিশনাস ফুডগুলো খাবো, কোনটা ভিটামিন এ সমৃদ্ধ, কোনটা বি সমৃদ্ধ, কোনটা বি কমপ্লেক্স ফুল আছে, কোনটা সি আছে, কোথায় নেই, কোনটা জলের দ্রাব্য, কোনটা স্নেহ পদার্থের দ্রাব্য, এই জায়গাগুলো কিন্তু এই জায়গাটা থেকে ক্লিয়ার করতে হবে। এর আর পরে আসছে হিউম্যান স্কিল অ্যান্ড এন্ডেভার। এই জায়গাটাও একটুখানি মোটামুটি যদি আমরা রিডিং দিয়ে দিতে পারি, খুব বেশি কিন্তু টাফ এই জায়গাটাও নয়। এছাড়া পরবর্তীতে আমরা যদি আসি, তাহলে এই পার্ট যেটা বললাম, এইখানে কিন্তু বোঝার এবং ডিটেল স্টাডি করার প্রচুর জায়গা আছে। কারণ কি বলতো, দেখে মনে হচ্ছে একটা লাইন লিখে দিয়েছে, কিন্তু এই একটা লাইনের মধ্যে কিন্তু অন্তর্নিহিত অনেকটা পার্ট আছে।
তাই পড়তে কিন্তু এই জায়গাটা বেশ হবে, এবং যেরকম ভাবে আমরা ডে বাই ডে ক্লাস ফলো করাচ্ছি অ্যাকর্ডিং টু সিলেবাস, একদম সিলেবাসটা মেনটেন করেই তোমাদের ক্লাস করানো হচ্ছে। তাই ক্লাসটাকে খুব সিরিয়াসলি করো, এবং দেখবে তো যারা এই সিলেবাসটা দেখেছো এবং ক্লাসটা করো আমাদের কাছে, তারা অলরেডি বুঝে যাবে যে এই ওয়াইজি ফলো করা হচ্ছে এবং তারা সঠিক ট্র্যাকে আছো, এবং তাদের এর মধ্যে অনেকগুলো টপিক অলরেডি কভার করা হয়ে গেছে, মক টেস্টও দেওয়া হয়ে গেছে। এছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে কি, এছাড়া যেটা দরকার সেটা হচ্ছে পেডাগজিক্যাল ইস্যু, যেটা পেডাগজি সব সাবজেক্টেরই পড়তে হবে তোমরা জানো। এক্ষেত্রে ইভিএস এর কি করে কনসেপ্ট এলো, স্কোপ মানে এর কি কি বিষয়, মানে এর কত ভবিষ্যতের সম্ভাবনা আছে, এর স্কোপটা কেমন সেগুলো জানতে হবে। সিগনিফিকেন্স অফ ইভিএস মানে ইভিএস এর তাৎপর্যটা কি, ইন্টিগ্রেটেড ওয়েতে কিভাবে ইভিএস কে পড়বো, এছাড়া এর স্টাডিটা আমরা কেন করি, এটার এডুকেশন রিলেটেড বিষয়গুলো, এছাড়া লার্নিং প্রিন্সিপাল গুলো কি কি, প্রত্যেকটা পড়তে গেলেই দেখবে প্রত্যেকটা সাবজেক্টের লার্নিং প্রিন্সিপাল বলে একটা টপিক থাকে। এছাড়া স্কোপ আর রিলেশন, সায়েন্স আর সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি ধরনের ভবিষ্যৎ সম্ভাবনা আছে, এদের মধ্যে কিভাবে সম্পর্ক, এই জিনিসগুলো পড়তে হবে। অ্যাপ্রোচেস গুলো, বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো পড়তে হবে। অবজারভেশন, ডেটা কালেকশন, এই তত্ত্বগুলোকে জানতে হবে। এবং এখানে আছে ডিসকাশন, এক্সপ্লেনেশন, ড্রয়িং, ইন্টারফারেন্স, জাজমেন্ট, এই পার্টটা পুরোপুরি পেডাগজিক্যাল পার্ট। স্টাডি মেটেরিয়াল, আমাদের কাছে যেই সমস্ত ছেলেমেয়েরা তোমরা পড়ছো তারা অলরেডি এখানে থেকে তোমরা ঠিকঠাক মতো স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, যে কতটা পড়ার দরকার কতটা পড়ার দরকার নয়। এবং টিচিং লার্নিং মেটেরিয়াল এর, যে কিভাবে টিচিং লার্নিং মেটেরিয়ালগুলোর মধ্যে দিয়ে পড়াশোনা করানো হয় সেটার সম্বন্ধে একটা ব্রিফ ধারণা। প্রবলেম সলভিং যে প্রসেসগুলো সেগুলো। এছাড়া স্কোপ অফ আইটিসি, এই জিনিসগুলোও কিন্তু, আইটিসি মানে হচ্ছে মানে ইনফরমেশন যে টেকনোলজিটা আছে সেইটা হচ্ছে কিভাবে আমরা এনভায়রনমেন্টে সেই জিনিসটাকে আমরা ইউজ করি। আইসিটি মানে কম্পিউটার রিলেটেড যে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সড ওয়েতে যে আমরা পড়াশোনা করি বা রিসার্চ ওয়ার্ক করি, যাই করি সেটা এনভায়রনমেন্টের সঙ্গে পড়াশোনা করতে বা এনভায়রনমেন্ট রিলেটেড স্টাডি করতে কী ধরনের আমাদের হেল্প করবে সেই জিনিসগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। তা পুরো এই পার্টটা, পুরো পেডাগজিক্যাল যে পার্টটা, সেটার থেকে তোমরা নোটস বা স্টাডি মেটেরিয়াল পাবে, এবং এই জায়গাটা মোটামুটি একটুখানি কনসেপ্টটা বুঝে নিয়ে এটাকে মুখস্থের মধ্যে দিয়েই তৈরি করতে হবে। কিন্তু এই যে উপরের যে কন্টেন্ট পার্টটা আছে, এই কন্টেন্ট পার্টটা কিন্তু ভালো করে বুঝে তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে এই জায়গায় স্ট্যাটিক পার্টটাও অনেক আছে, এই পোর্শনটায় স্ট্যাটিক পার্টটাও অনেক আছে, এবং অনেক কিছু তোমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং পার্টও আছে। তাই এইখানের ক্লাসগুলোকে খুব ভালো মতো করতে হবে। দেখে হয়তো মনে হচ্ছে এক লাইন, এই যে গ্লোবাল এনভায়রনমেন্ট ইস্যু, এর মধ্যে কতগুলো টপিক আসতে পারে, গ্রিন হাউস ইফেক্ট আসতে পারে, গ্লোবাল ওয়ার্মিং আসতে পারে, অ্যাসিড রেন আসতে পারে, ওজোন ডিপ্লেশন আসতে পারে, ইউট্রোফিকেশন আসতে পারে, এগুলো কিন্তু এনভায়রনমেন্ট ইস্যু। এগুলো তাই একটা টপিক দিয়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু অন্তর্নিহিত অনেকগুলো জিনিস আছে। তাই এই পার্টটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন ম্যাসিভ আসবে, এবং পেডাগজিক্যাল পার্টটাও পড়তে হবে। সেই পার্টটা থেকে মোটামুটি মুখস্থ ধরনের প্রশ্নই কিন্তু তোমরা বেশি পাবে। তো এই পার্টটা মোটামুটি স্টাডি মেটেরিয়াল দিয়ে তৈরি করে নিয়ে একটুখানি কনসেপ্টটা বুঝে নিলেই পারবে। তো আশা করি ছেলে মেয়েদের আমি পুরো সিলেবাসটা একটু বোঝাতে পেরেছি। যারা পড়ছো বা আমাদের সঙ্গে আছো তারা এভাবেই সাথে থাকো, পড়ো। আমরা তো, তোমরা বুঝতেই পারছো আমরা যেভাবে ফলো করছি অ্যাকর্ডিং টু সিলেবাসকেই ক্লাস করানো হচ্ছে। এবং যারা নেই আশা করি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। পরীক্ষা খুব কম সময় বাকি, হাতে আর দিন নেই, এবং এর মধ্যে একটা মাসে এতগুলো জিনিসকে তুলতে গেলে, কমপ্লিট করতে গেলে অনেক বেশি মানে ফোকাসড স্টাডি করতে হবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের সঙ্গে জয়েন নেই তারাও দ্রুত জয়েন হয়ে যাও, এবং আমরা যাতে সবাই মিলে সিলেবাসটা কমপ্লিট করতে পারি সেটার দিকেই আমরা নজর দেব। এবং আজকে ক্লাসটা এইটুকুই বললাম, আশা করি আমি সবটা ডিটেল তোমাদের বোঝাতে পেরেছি। তো সবাইকে এই জন্য, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ বলে ক্লাসটা আমি অফ করছি।